তাজউদ্দিন সিদ্দিকীর কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথাও এভাবে মেনে নিতে হবে? নিজেদের মেয়েদের ওপর তাদের এতটুকু ভরসা নেই? এইসব কী ধরনের কথা? এরকম হবে জানলে সে জীবনেও ছবি তুলে দিত না। এত সামান্য একটা বিষয়কে এভাবে ভাবার কি আছে? তাজউদ্দিন সিদ্দিকী তার বিরক্তি টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না, বললেন, আচ্ছা বাদ দাও, রাতে বাড়িতে এসো, কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল, মেজাজ ভীষণ রুক্ষ। শাহিদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থলেটা হাট থেকে নামিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছি তার সব তো আনিসনি। আনিস, তেল মশলা আনিসনি। আনিস রুম থেকে বলল, শাওনকে ফোন করে বলো নিয়ে আসতে, ওর বিকাশে টাকা আছে। এটা কোনো কথা? তোর মন কোন দিকে থাকে? আনিস আর জবাব দিল না। শাহিদা বেগম দরজার সামনে এসে থামলেন, জানতে চাইলেন বাজারে কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি। আনিস ভাবল মাকে বলবে না, কিন্তু শাহিদা বেগম নাছরবান্দা, তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলছে? আনিসের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি জানতেই সব? শাহিদা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়েই তো নিজে থেকে ছবি তুলে দিতে বলল। আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বলল, আমি দিলাম। সেটা নিয়ে কে কি বলল তোমরা বিশ্বাস করে ফেললে? আম্মা, রাখছিস কেন? তোর স্যারের জন্যই ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙল। আনিস হতাশে বলল, এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। শাহিদা বেগম বললেন, মানুষ তো সেটাই বলছে। কি? সাবরিনা দৌড়ে এলো, শাহিদা বেগমকে বলল, আম্মা, মেজো ভাই মাত্রই বাজার থেকে এলো, ওনাকে একটু বসতে দেন। শাহিদা বেগমকে টেনে নিয়ে গেল সে। আনিসের মাথায় রাগ টকবক করছে। এরা সবাই তাকে এত ছোট লোক ভাবে। আশ্চর্য, তার খেদে আর কোনো কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে। রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো, সাথে শাইনার বাবাকেও যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না। এইসব ব্যাপারে কথা বলার রুচি নেই তার। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না, সে এইসব ব্যাপারে কথা বলতে চায় না। ওই বাড়িকে আদালত নাকি যে সবসময় তাদের কথাই মানতে হবে। শাইনা সবটা শুনতে পেয়েছে, আবার কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদার সিদ্দিকী সবটা শুনছে চুপচাপ। তৌসিফ 2-3 বার গিয়ে ফেরত এলো। আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে। শাইনাদের উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো সে, ফোনে মনোযোগ রেখে। শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল। শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন, ডাকলেন, ও আনিস, তাজ এসেছে তোর সাথে কথা বলতে, বের হ এবার। আনিস আনিস বের হলো ঘর থেকে, সোজা উঠোনে নেমে এলো। তাজদার তাকে দেখে বলল, বাজারে গিয়েছিলি নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে চা খাবি? খেয়েছি। আরেকবার খেলে সমস্যা হবে না, আয় কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে। সোজা সোফায় গিয়ে বসল। চা নাস্তা এসেছে ততক্ষণে। তিতলি ঘুরঘুর করছে। তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্পগুজব করলো। আনিস বলল, আমার হাতে সময় কম, যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলল, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যত জল ঘোলা হবে ততই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নুভাকে ডাকা হোক, সে বলুক সব কিছু। স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো। আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক। নুভাকে ডাক। তাজউদ্দিন সিদ্দিকী বলল, না, ও আসবে না। তাজদার বলল, ও এখানে আসা দরকার, আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই।
তিতলি: জি ভাইয়া। নুভাকে বলো আমি ডাকছি। তিতলি তাসনুভাকে ডাকতে চলে গেল। তাসনুভা কিছুক্ষণ পর এলো, বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাজদার তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? আম্মুর কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? তাসনুভা স্পষ্ট বলল, আমি আনিস ভাইকে ছবি তুলে দিতে বলেছি। সবাই কি বলি? চাচা তৈয়ব সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম, ভুলই ভেবেছি। সবাই কি ছবি তুলে দেন? বলা যায়? মানুষ এখন কত কি বলে যাচ্ছে। তাসনুভা বলল, যা শুনেছ সবটাই বানোয়াট কথা চাচ্ছু। আনিস দাঁড়িয়ে পড়ল, সবার চোখ তার দিকে ঘুরে গেল। আনিস বলল, আমি এবার আসি, কথা বললে কথা বাড়বে। তাজদার মাথা নেড়ে বলল, আয়। আনিস তাসনুভার পাশ কেটে বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, রায়হানের মা আর আশরাফের মা মানুষের কথায় বেশি নাচছে, আগে ছেলেমেয়েদের কথা শোনা দরকার। কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আশরাফ আর উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধনেই মেয়েদের কাজ, মাথা নষ্ট করে দেয় এরা। আফসার সাহেব বলল, তোর মাও কম না, লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাজদার বলল, একটা সম্বন্ধ ভেঙেছে 2 দিন হয়নি, ও কোন আক্কেলে রাস্তায় একটা ছেলেকে বলছে ছবি তুলে দিতে। আমি কক্সবাজারে একই দৃশ্য দেখেছি। নুভা আমি মিথ্যা বলছি? তাসনুভা বাবা মায়ের দিকে তাকালো। তাজদার রেগে গেল, তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যা বলছে আমি সেটা স্বীকার করো। তাসনুভা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরেও জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজের বোনকে বেশি দোষী মনে হচ্ছে। তুমি অস্বীকার করতে পারো আমার কথা, চুপ থাকবে না, জবাব দাও। তাসনুভার নাকের ডগা কাঁপছে। তাজদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণ এর উল্টোটা। যদিও সেটা না হয়ে থাকে তাহলে আজকে এসব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি, ও এরকম ছেলেই নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন, ওনারা সত্যিটা দেখেও দেখেন না, তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার, আমি আর একটা কথা বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না এইসব নিয়েও আমি ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বললে আমাকেই কথা শুনতে হয়। আজও বললাম না, বলতে বাধ্য হয়েছি, কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি, ব্যাস। বলেই তাজদার চলে গেল সেখান থেকে। তাসনুভা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার চলে যেতেই তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনুভা রক্তচক্ষু নিয়ে তাকালো, তিনি আর কিছু বলতে পারলেন না। তাসনুভা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না, আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিছু বলবে না। রওশনরা বলল, তুমি তোমার ভাইকে চেনো না? ও আমাকেও এমন কথা বলে, নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথায় কষ্ট পাওয়ার দরকার কি? তাসনুভা চেঁচিয়ে উঠে বলল, আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে না। আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি, কাউকে ভাবতে হবে না। ফার্দার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে। তাজদার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে শাইনা মমতাজের পেছনে সে এমন আদা জল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরির কথা আর মাথায় রাখেনি। তবে আজ যে সকাল থেকেই তার প্রস্তুতি চলছে, কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। শাইনাও পাশে বসে হাতে হাতে তার জিনিস গুছিয়ে দিচ্ছিল। হঠাৎই কৌতূহলী হয়ে শাইনা জিজ্ঞেস করলো, কতদিন থাকবেন? তাজদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখলো, তারপর মজার ছলে পাল্টা প্রশ্ন করলো, কতদিন থাকলে তুমি খুশি হবে? শাইনা চুপ করে গেল, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর শাইনা তার দিকে তাকালো, এরপর নরম স্বরে বলল, 2-1 দিন। তাজদার দরাজ গলায় হেসে উঠল, বেকুব চণ্ডী, 15 দিনের জন্য যাচ্ছি। শাইনার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন? তাজদার ঠোঁট বাঁকিয়ে চোখ সরু করে জানতে ছিল, কেন? তোমার কষ্ট হবে একা থাকতে?
শাইনা মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা, লজ্জা পেয়েছ? শাইনা জবাব দিল না, কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল। তাজদার বলল, উইল ইউ মিস মি? শাইনা শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল, হোয়াই নট? শাইনা হাসল, হাত দিয়ে তাজদারের মুখটা সরিয়ে দিল। তাজদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আরও নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকে শাইনা জানতে চাইল কেন? তাজদারের রসিকতা করে বলল, লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছ। শাইনা দ্রুত হেসে দূরে গেল। কিছুক্ষণ পর ফিরতে দেখল তাজদার এখনো তাকিয়ে আছে। শাইনা দেখা মাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসল। হাতের তালু ভিজে উঠেছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস। কিছুক্ষণ পর সাহস সঞ্চার করে ধীরে ধীরে ফিরে চাইল সে। দেখল তাজদার সিদ্দিকী এক চুলো নড়েনি, আগের জায়গায় বসে আছে, আর দৃষ্টি এখনও তার দিকে নিবদ্ধ। শাইনাকে এমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমে পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ নাকি পড়েই গেছ? শাইনা বলল, আপনার ওই টি শার্টটা তো ছাদে শুকোতে দিয়েছিলাম। ইউ স্টুপিড, তুমি কথা ঘুরাচ্ছ কেন? শাইনা এক নাগারে বলল, আসার সময় আমার জন্য, তিতলির জন্য, মেজো আপুর জন্য কিছু নিয়ে আসবেন। তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠেকা মেরে বলল, ওকে, তোমার জন্য কি কি আনবো আমি লিস্ট করে ফেলেছি। কি? এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে। শাইনা কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন? তাজদার বলল, বলবো না, সারপ্রাইজ। তুমি বলেছো হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না, আমি তোমাকে দেখিয়ে দেবো হিসাব নিকাশ করেই কিভাবে প্রেমে পড়া যায়। শাইনা বলল, খুব ভালো কথা, তবে সাবধান, হিসাব গুলিয়ে ফেলবেন না যেন, মাপযোগ করে খুব সাবধানে প্রেমে পড়বেন। প্রেমকে আসলে হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেম একটা দহন জ্বালা, এখানে অহংকার ভস্য হয়, দখলদারির দেয়াল ভেঙে যায়। কে যেন বলেছিল, প্রেম বিভৎস বিপ্লবে আত্মসমর্পণ। এখানে দখলদারিত্ব চলে না, বরং এখানে দখলদারির মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে প্রেম দিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজের চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। 15 দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা 20টা দিন কাটিয়ে দিয়েছে তাজদার সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছে করছিল না, কোনো রাগ, বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে কবে আসবেন, ফিরে আসুন বলতে না পারা শাইনা মমতাজের ছটফটানিগুলো আরও মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদার সিদ্দিকী শাইনা মমতাজের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছিল শুধু, অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা শাইনা মমতাজের চুলে টিক কটা বিনুনি হয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদার সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়াটার মধ্যেও তাজদার সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারা 12টা বাজানোর পর সেই চেহারার খুন ধরা শাইনা মমতাজের কপাল ভাঁজগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকী। সে বুঝেছে ভালোবাসার দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করব না, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, তাই এবার খুব বড়সড় একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না, আপনি বাড়ি আসার পর গুনে গুনে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। শাইনা কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনের নীল আলো এসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করল, কি? চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকাবুলারি শিখতে বলেছিলেন, আমি শিখেছি মাত্র 75টা, বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর IELTS দেওয়া হবে না। আমি ভেবে দেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখবো। হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? আপনি এলে সেদিন আমি নাবিরে চলে যাব। তাজদার নড়েচড়ে উঠে বলল, না না, আমি ফিরবো, আমি তোমার উপর রেগে নেই।
আমি তো রাগ করার মতো কিছু করিনি, করলেও আমি রাগ করিনি। আমি ফিরবো। আলমিরায় তোমার শাড়ির ভাঁজে একটা লাল শাড়ি আছে, আগাগোড়া লাল টকটকে। ওই দিন ওটা পরো, ঠিক আছে? শাইনা কপাল কুঁচকে প্রশ্ন করলো, কেন? তাজদার বলল, তুমি সেজেগুজে বসে থাকবে, আমি এসে দেখব। শাইনা প্রতিবাদী হয়ে বলল, বনে বাদরের পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জঙ্গলি গালের ঘষা খাওয়ার জন্য সাজগোজ করতে পারবো না, সরি। তাজদার সিদ্দিকী তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া শাইনা মমতাজের কখনো এতটা বুক ভর হবে সে কখনো ভাবেনি। শাইনার তার সাথে রোজ কথা হয়েছে ফোনে, সকাল বিকাল রাতে নিয়ম করে, কিন্তু শাইনা নিজ থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললেই তাজদার সিদ্দিকী ঠিকই চলে আসতো। শাইনা সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল, আপনি গুনে গুনে 30 দিন পর আসবে ভেবে রেখেছেন নিশ্চয়ই? তাজদার ফোনের ওপাশ থেকে বলল, কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে 3 দিন পর ফিরে আসতাম। শাইনা বলল, আপনাকে ফিরতে হবে না, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন। তাজদার সিদ্দিকী গুনে গুনে এই ফোন কলের 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল শাইনাকে চমক দিয়ে। তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, এই যেমন প্লেলিস্ট ভর্তি হাবিব ওয়াহিদের গান, একটা দোলনা, কানের গজরার ফুল, রাগ কমানোর ওষুধ, জঙ্গলির মতো গালটা ঘষে দিয়ে টুপ টুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু।